আমি আমি ওকে দেখেছি, ওই ওই সামনের ঝোপটাতে। আর আর আমার আমার হাত দেখো। ইভেলিন মলির হাত টেনে ধরেই বোবা হয়ে গেল। দু হাত ভর্তি রক্তের দাগ বুঝতে কষ্ট হলো না তার। কি হয়েছে মলি? আর্তনাদের স্বরে বলে উঠল টিম। কেমন টলে উঠল মলি, বলল, ওই যে সামনের ঝোপটাতে, ওই, হ্যাঁ, ওই ঝোপের মধ্যে। টিম ইভেলিনের দিকে তাকালো। মলিকে তার দিকে সামান্য ঠেলে দিয়ে দ্রুত সিঁড়ির দিকে ছুটে গেল সে। ইভেলিন দু হাতে মলিকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও মলি, শান্ত হও, এখানে একটু বসো। মলি অবসন্নের মতো চেয়ারে গা এলিয়ে বসে পড়ল। হাত দুটো চোখের সামনে তুলে চিৎকার করে উঠল সে। হে ভগবান, হে ভগবান, আমার কি হলো? সব ঠিক হয়ে যাবে মলি, সব ঠিক হয়ে যাবে, ভেবো না এত। টিম ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে ওদের কাছে এসে দাঁড়ালো। তার মুখ থমথমে। ইভেলিন সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো। টিম বলল, আমাদের একজন কাজের মেয়ে ভিক্টোরিয়া, কেউ ওকে ছুরি মেরে খুন করেছে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে আগাথা ক্রিস্টির লেখা ক্যারিবিয়ান মিস্ট্রি। ডেম আগাথা ম্যারি ক্লারিসা ক্রিস্টি একজন জনপ্রিয় ইংরেজ লেখিকা। জন্ম 1890 সালের 15 সেপ্টেম্বর, মৃত্যু 1976 সালের 12 জানুয়ারি। দ্য কুইন অফ ক্রাইম বা অপরাধ উপন্যাসের রানী বা রহস্য সম্রাজ্ঞী বলে তাকে অভিহিত করা হয়। তার রচিত বইগুলির মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো ও মিস মার্পেলের কাহিনীগুলো অন্যতম। আজকের গল্প পাঠে সৌমিক এবং গল্পের সূত্রধার আমি, স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, আগাথা ক্রিস্টির লেখা ক্যারিবিয়ান মিস্ট্রি। মিস জেন মার্পল সেন্ট মেরি মিডের শান্ত গ্রামীণ পরিবেশ ছেড়ে বেড়াতে এসেছেন ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে। এখন বয়স হয়েছে তার। গির্জার কাজেই জীবনের দীর্ঘ বছরগুলো কেটেছে। গত শীতে কঠিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ডাক্তারের উপদেশ ছিল উন্মুক্ত সূর্যলোক স্নানের। এরপরেই ক্যারিবিয়ান সাগরের দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে আসার রাজসিক ব্যবস্থা করে দিয়েছিল ভাইপো রেমন্ড ওয়েস্ট। রেমন্ড একজন সফল ঔপন্যাসিক। বই থেকে তার আয়ও যথেষ্ট। কর্তব্যবশেই তার পিসির জীবন আনন্দময় করে তুলতে সে প্রস্তাব দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে আসা। গোড়ায় মৃদু আপত্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি সম্মত হয়েছিলেন সেন্ট মেরি মিডের বাড়ি ছেড়ে আসতে। রেমন্ডও কোনো দিকে কোনো ব্যবস্থার ত্রুটি রাখেনি। তারই এক বান্ধবীর সঙ্গে আকাশপথে এসেছেন ত্রিনিদাদ পর্যন্ত। তারপর সেখান থেকে সমুদ্র তীরে সেন্ট অন্ড্রোতে গোল্ডেন পাম হোটেলে। এই হোটেলটা আগে চালাতেন স্যান্ডারসনরা। কিছুকাল আগে তারা ইংল্যান্ডে চলে আসেন। তার জায়গায় এখন হোটেল চালাচ্ছে কেন্ডাল দম্পতি। রেমন্ডকে তারা নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে জানিয়েছিল যে তার পিসির জন্য কোনো ভাবনা তাকে করতে হবে না। এখানে একজন ভালো ডাক্তারও রয়েছেন, দরকার হলেই পাওয়া যাবে। আর তারা নিজেরা তো আছেনই। মলি কেন্ডেল খুব উদ্যমী যুবতী, বয়স 20 ছুঁয়েছে, বেশ হাসি খুশি। মিস মার্পলকে সাদরে অভ্যর্থনা জানিয়ে যথাসময়ে তার জন্য সব রকমের আরামের ব্যবস্থা করে দিয়েছে তিনি। মলির স্বামী টিম কেন্ডেল অত্যন্ত সদাশয় যুবক। সামান্য ক্রিস দেখতে, গায়ের রং গাঢ়। একেবারে নিজের মতো করে একটা চমৎকার বাংলো পেয়েছেন মিস মার্পল। পশ্চিম ভারতীয় মেয়েরা হাসি মুখে আদেশ পালন করতে সবসময় তৈরি। এখানে আসার পর থেকে রোজই তিনি বাংলোর সামনে রাস্তা ধরে সমুদ্রের তীরের এলাকায় একটা চেয়ারে এসে বসেন, স্নানের দৃশ্য দেখেন আর অভ্যস্ত হাতে উল বোনেন।
সঙ্গী হিসাবে দু একজন বয়স্ক অতিথিকেও পেয়েছেন তিনি। এরা হলেন বৃদ্ধ মিস্টার রাফায়েল, ডক্টর গ্র্যাহাম, ক্যানন প্রেসকট আর তার বোন। এদের সঙ্গে আছেন মেজর প্যালগ্রেভ, একজন বৃদ্ধার পক্ষে উন্মুক্ত সামুদ্রিক পরিবেশ, নিশ্চিন্ত আবাস আর অনর্গল গল্প করার মতো সঙ্গী, এরপর আর কি চাই। অসংখ্য পামের অরণ্যে রোজকার জীবনযাত্রায় দুদিনেই বেশ অভ্যস্ত করে নিয়েছেন তিনি নিজেকে। আপাতত মেজর প্যালগ্রেভ সঙ্গ দিচ্ছিলেন মিস মার্পলকে। ভদ্রলোক ঘুরেছেন অনেক, দেখেছেনও অনেক, তেমনই নিজের অভিজ্ঞতার গল্প করেনও বেপরোয়াভাবে। কেনিয়ায় না গেলে জায়গাটা সম্পর্কে কোনো ধারণাই করা সম্ভব নয়। জীবনের সেরা 14টি বছর আমার সেখানেই কেটেছে। এভাবেই স্মৃতিচারণ করে চলেছিলেন মেজর। মিস মার্পলের মতো একজন নীরব শ্রোতা পেয়ে অতীতের আনন্দের দিনগুলোর কথা শুনিয়ে অপার আনন্দ লাভ করছিলেন তিনি। উপজাতিদের বিচিত্র রীতির রং চড়ানো কাহিনী শুনতে শুনতে মিস মার্পল মেজরকে উৎসাহিত করতে বললেন, আপনার অভিজ্ঞতা সত্যিই বড় বিচিত্র। মেজর প্যালগ্রেভ চারিদিকে তাকিয়ে খুশির স্বরে বললেন, হ্যাঁ, সত্যিই চমৎকার। অবশ্য এই জায়গাটাও চমৎকার। এমন জায়গাতেও নিশ্চয়ই অনেক অদ্ভুত ঘটনা ঘটে থাকে। তা ঘটে বই কি, শুনবেন নাকি? কবছর আগে একটা খুন হয়েছিল। লোকটির নাম হ্যারি ওয়েস্টার্ন। কাগজে এ নিয়ে কয়েকদিন খুব লেখালেখিও হয়েছিল, পরে আবার সব ধামাচাপা পড়ে যায়। উলের কাঁটা ঘোরাতে ঘোরাতে উৎসুক চোখে মেজরের দিকে তাকালেন মিস মার্পল। মিস মার্পলের পশমের গুলি গড়িয়ে পড়ে গিয়েছিল। কথা বলতে বলতে মেজর সেটা নিচু হয়ে তুলে দিলেন, তারপর আবার বলতে শুরু করলেন, আমিও একবার একটা অদ্ভুত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, বুঝলেন কিনা? ঠিক নিজে নয়, তবে ক্লাবে আড্ডা দেওয়ার সময় এক ডাক্তার ভদ্রলোক তার এক জীবনের ঘটনা শুনেছে। স্ত্রী গলায় দড়ি দিয়েছিল বলে মাঝরাতে এক যুবক তাকে ডেকে দিয়েছে। রঞ্জির স্ত্রী ছিল খুবই অনুগত, তবে কিছুদিন যাবৎ তার স্ত্রীর আচরণে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছিল। এমন যেন একটা হতাশার ভাব তাকে সব সময় জড়িয়ে রাখত। ডাক্তার ঠিক সময় পৌঁছে উপযুক্ত ব্যবস্থা দিয়ে নেওয়ায় মেয়েটি সে যাত্রায় বেঁচে গিয়েছিল বটে, কিন্তু মাসখানেক পরে ঘুমের বড়ি খেয়ে মেয়েটি আবার আত্মহত্যা করে। আহা, খুবই দুঃখের ঘটনা। মৃদুস্বরে বললেন মিস মার্পল। খুনের ঘটনা বর্ণনায় মেজরের উৎসাহ লক্ষ্য করে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন তিনি। এমনই আরো দু একটা অদ্ভুত ঘটনার বিবরণ শুনিয়ে মেজর একসময় বললেন, আমার এক ডাক্তার বন্ধু একবার এক বন্ধুর একটা ফটো বার করে দেখায় আমাকে। বন্ধুটির নাম রবিনসন না কি জানারা বলেছিল। সে তার বাড়িতেই ছিল বেশ কিছুদিন। তার বন্ধুটি আবার সবসময় ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ঘুরে বেড়াবার, অদ্ভুত কিছু দেখলেই ছবি তুলে নিত। রবিনসনদের সদর দরজার সামনে একটা দুর্লভ হিবিস্কাস গাছ দেখতে পেয়ে একটা ছবি তুলে নেয় সে। ঠিক সেই মুহূর্তেই সদর দরজার সামনে থেকে বেরিয়ে আসছিল তার স্বামী। ক্যামেরায় সেও ধরা পড়ে গেল। অবশ্য ছবিটা একটু ফোকাসের বাইরে চলে গিয়েছিল বটে। সেই ছবির একটা কপি আমি আপনাকে দেখাতে পারি। ডাক্তার বন্ধু নিছক আমার কৌতূহল মেটাবার জন্য দিয়ে দেন ছবিটা। ছবিতে ধরা পড়া সেই লোকটি এমন এক খুনের আসামি যে ঘটনার অবশ্য আজও সমাধান হয়নি। উনি নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে বাইরে। মেজর প্যালগ্রেভ তার ব্যাগ বের করে হাজারো জিনিসের মধ্যে ফটোর খোঁজ করতে লাগলেন। মিস মার্পল বুঝতে পেরেছিলেন যে মেজর তার গল্পে যথেষ্ট রং চড়াতে অভ্যস্ত। এ ধরনের লোকেরা যতবার গল্প শোনায় ততবারই তাতে নতুন করে পলিশ তারা পড়ে। সব ঘটনা প্রায় ভুলেই গেছি। মহিলা বেশ সুন্দরী ছিলেন, কোথায় যেন, এই তো। বলতে বলতে ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট ফটো টেনে বার করলেন তিনি। একজন খুনির ছবি এটা। ছবিটা মিস মার্পলের হাতে চালান করবার মুহূর্তে পায়ের শব্দ পেয়ে মিস মার্পলের ডান কাঁধের ওপর দিয়ে দৃষ্টি ফেললেন তিনি। যাচ্ছে তাই,
গোল্লায় যা। বিরক্ত হয়ে হাত গুটিয়ে নিলেন মেজর। সবকিছু আবার মানি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেন এবং প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে হাতির দাঁতের গল্প করতে শুরু করলেন তিনি। পরক্ষণেই বলে উঠলেন, হ্যালো। মেজরের কণ্ঠ কেমন কৃত্রিম বলে বোধ হতে লাগলো মিস মার্পলের। এগিয়ে আসা পদশব্দের দিকে তাকিয়ে মেজর বললেন, দেখুন কারা এসেছেন। বিখ্যাত ব্যক্তিবর্গ, পুষ্প ও প্রাণী সংগ্রাহক। মিস মার্পল এগিয়ে আসা 4 অতিথিকে আগেই দেখেছিলেন। বিরাট চেহারার এক ঝাঁক খাড়া ধূসর চুলের মানুষটির নাম গ্রেগ ডাইসন, আর স্বর্ণকেশী স্ত্রীলোকটি তার স্ত্রী লাকি ডাইসন। অন্য দম্পতির একজন ক্রিস চেহারার মানুষ, তিনি কর্নেল এডওয়ার্ড হিলিংডন, আর তার স্ত্রী এভেলিন হিলিংডন। প্রথম দম্পতি প্রকৃতিবিদ, দ্বিতীয় দম্পতি পাখি সম্পর্কে খুব আগ্রহী। মেজর মিস মার্পলের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন। সকলেই তাকে শুভেচ্ছা জানালেন। এভেলিন হিলিংডন মিস মার্পলের পাশে বসে তার সঙ্গে গল্প করতে শুরু করলেন। মিস মার্পল ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তবু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার চোখে পড়ল বেশ একটু দূরে ধনকুবের মিস্টার রাফায়েলের বিরাট বাংলোটা, কিন্তু মানুষজন কাউকে দেখা গেল না সেখানে। এভিলিনের গল্প শুনতে শুনতে মিস মার্পল অন্যমনস্কভাবে হলেও যথাযথ সায় দিয়ে যাচ্ছিলেন। পুরুষ দুজনকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ছিল তার চোখ। এডওয়ার্ড হিলিংডন শান্ত সুদর্শন, বেশ ভালো মানুষ বলেই মনে হয়। আর গ্রেগ ডাইসনের বিরাট চেহারা, বেশ হাসি খুশি প্রাণোচ্ছল। এরপরে মেজরের দিকে দৃষ্টি ফেরালেন তিনি। গোল্ডেন পাম হোটেলের সন্ধ্যা। কোণের দিকে একটা চেয়ারে বসেছিলেন মিস মার্পল। প্রকাণ্ড ডাইনিং রুমটার 3 দিক খোলা, ভেতরে হাওয়ায় ভাসছিল বেশ মিষ্টি গন্ধ। টেবিলে টেবিলে ছড়িয়ে পড়েছে হালকা রঙিন আলো। আনন্দমুখর এই সন্ধ্যায় বেশিরভাগ মহিলারই দেহে রঙিন সান্ধ্য পোশাক। হলের আলোয় প্রকট হয়ে উঠেছে তাদের বাদামি কাঁধ আর পেলব হাত। নানা বয়সের মানুষ চারপাশে। প্রৌঢ় ধনীদের দেখে বোঝা যাচ্ছিল তাদের সঙ্গিনীরা 3য় বা 4র্থ ঘরণী। মধ্যবয়স্ক অনেক দম্পতি এসেছিল উত্তর ইংল্যান্ড থেকে। সন্তানসহ হাসি খুশি এক দম্পতি এসেছে কারাকাস থেকে। দক্ষিণ আমেরিকার নানা রাজ্যের মানুষও কিছু কম ছিল না। সকলের মুখে নানান ভাষার শব্দ মিলেমিশে এক বিচিত্র গুঞ্জনধ্বনি তৈরি হয়েছিল হলে। আরও ছিলেন 2 ইংরেজ যাজক, একজন ডাক্তার, আরেকজন অবসরপ্রাপ্ত বিচারক। এক পাশে এক চীনা পরিবারকেও চোখে পড়েছিল। দীর্ঘাঙ্গী কালো স্থানীয় যুবতীরা নিপুণ হাতে খাদ্য পরিবেশন করছিল। তাদের তদারক করছিল ইতালীয় প্রধান ওয়েটার আর পানীয় পরিবেশনকারী। সকলের উপর সতর্ক নজর রাখছিল টিম কেন্ডেল। তাকে সহায়তা করছিল তার স্ত্রী মলি। এক রাশ সোনালি চুল আর হাসি ঝলমল মুখের মলিকে বেশ সুন্দরী দেখাচ্ছিল। একটু পরেই শুরু হলো স্টিল ব্যান্ড। দ্বীপে এই জোরালো বাজনা খুবই জনপ্রিয়। যদিও মিস মার্পলের মোটেই ভালো লাগলো না। গান আর বাদ্যের তালে তালে নাচও শুরু হয়েছিল। মিস মার্পল লক্ষ্য করলেন এ নাচে ব্যায়ামের ধাঁচে অদ্ভুতভাবে সারা শরীর বেঁকে যায়। তরুণ তরুণীরা বেশ উপভোগ করছে। কাছেই টেবিলে বসেছিলেন গোলগাল চেহারার ক্যানন প্রেস্কট আর তার বোন। কেমন ভয় জাগানো মুখ ভাব মহিলার, চেহারাও ক্রিস। মিস প্রেস্কট সারা দিন ধরে কোথায় কোথায় ঘুরেছেন সেই বিবরণ শোনাতে লাগলেন মিস মার্পলকে। এরা 2 ভাই বোন বেশ কিছুদিন গোল্ডেন পাম হোটেলে রয়েছেন। কফি পানের ফাঁকে অতিথিদের সম্পর্কে নানা কথা বলতে লাগলেন। বৃদ্ধ মিস্টার রাফায়েল প্রতি বছরই এখানে আসেন। লোকটি টাকার পাহাড়ের মালিক, বয়স প্রায় 80। তার সঙ্গে রয়েছে সেক্রেটারি অল্প বয়সী একটি মেয়ে, এস্থার ওয়াল্টার্স। সে চিচেস্টারে থাকে, বিধবা। এছাড়াও মিস্টার রাফায়েলের সঙ্গে তার ভ্যালেও রয়েছে, তার নাম জ্যাকসন। পক্ষাঘাতগ্রস্ত মিস্টার রাফায়েলের অঙ্গ সংবহন করে সে একজন নার্সের মতোই। ক্রমে সকলেই আলাদা দল করে হলঘরে ছড়িয়ে পড়ছিল। হিলিংডন ডাইসন 4 জনের দলের সঙ্গে যোগ দিয়েছিল মেজর প্যালগ্রেভ। মিস মার্পল সেই দিকে ইঙ্গিত করে তাদের সম্পর্কে কৌতূহল প্রকাশ করলেন। ক্যানন প্রেস্কট জানালেন প্রতি বছরই তারা ওয়েস্ট ইন্ডিজে নানা দ্বীপে ঘুরে 3 মাস কাটিয়ে যান। এখানে গত বছরও এসেছিলেন। লম্বা লোকটি হলেন হিলিংডন। তারা স্বামী স্ত্রী উভয় উদ্ভিদবিদ।
অন্য দুজন হলেন আমেরিকান, মিস্টার ও মিসেস টাইসন। ভদ্রমহিলা প্রজাপতির ওপরে লেখালেখি করে থাকেন। পাখির বিষয়ে সকলে উৎসাহী। এই টেবিলে যাদের নিয়ে আলোচনা হচ্ছিল তাদের দিক থেকে স্টিল ব্যান্ডের শব্দ ছাপিয়ে হাসির শব্দ ভেসে আসছিল। সেদিকে তাকে মিস মার্পল বললেন, মানুষের পরিচয় জানাটা বেশ আনন্দের আর মজার। গত বছর আমি ওদের দেখে তো ভেবেই নিয়েছিলাম যে মিসেস ডাইসনই বুঝি মিসেস হিলিংটন। তা পরে ভুল ভেঙেছিল। আচ্ছা, মিস্টার ডাইসন তার স্ত্রীকে ডাকেন লাকি বলে, তা ওটা কি তার ডাক নাম? স্ত্রীর দৌলতে ভাগ্য ফিরেছিল বলে মিস্টার ডাইসন ওই নামে ডাকে বলে শুনেছি। এমনই একে একে অন্যান্য সকলের সম্পর্কে নানা কথা জানা হয়ে গেল মিস মার্পলের। একসময় মিস্টার রাফায়েলের টেবিলে দৃষ্টি পড়ল তার। অবিশ্বাস্য ধনী এই লোকটিকে জরাগ্রস্ত শিকারী পাখি বলে মনে হলো তার। শরীর অত্যন্ত কৃশ, তবে দৃষ্টি বেশ তীক্ষ্ণ। খুবই খিটখিটে মেজাজের হলেও লোকে মানিয়ে নেয় তিনি ধনী বলে। ব্যক্তিও অসাধারণ। ভদ্রলোকের ভ্যালে সঙ্গী সুদর্শন দীর্ঘাকৃতি মিস্টার জ্যাকসন দাঁড়িয়ে আছেন পাশে। শয্যায় বসেই প্রাতরাশ সারলেন মিস্টার মার্পল। চা, সেদ্ধ ডিম আর এক টুকরো পেঁপে। প্রাতরাশ শেষ হলে অভ্যাস মতো হোটেলের পথ ধরে এগোলেন। পথেই দেখা হয়ে গেল মেলি কেন্ডেলের সঙ্গে। তার চোখ মুখে কেমন একটা বিপর্যস্ত ভাব। উদ্বিগ্ন হয়ে তিনি জানতে চাইলেন, কি হলো? অমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আসলে খুবই দুঃসংবাদ। সকলেই জানছেন একে একে মেজর প্যালগ্রেভ মারা গেছেন। সে কি? কখন? গতকালও তো তাকে বেশ হাসি খুশি দেখেছি। গত রাত্রেতেই আকস্মিকভাবেই মৃত্যুটা হয়েছে। শুনলাম তিনি নাকি রক্তচাপের রোগী ছিলেন। কিন্তু আজকাল তো এ রোগের যথেষ্ট ভালো ওষুধ আছে। তা আছে বটে, তবে সেটা হয়তো খেতেই ভুলে গিয়েছেন, কিংবা বেশি খেয়ে ফেলেছিলেন। তা ডাক্তার কি বলছেন? শুনেছি অবসর নেওয়ার পর থেকে উনি নাকি হোটেলেই থাকতেন। তিনিও দেখেছেন, স্থানীয় ডাক্তারও দেখেছেন। তারাই নাকি ডেথ সার্টিফিকেটটা দিয়েছেন। আর তাদের অভিমত যে উচ্চ রক্তচাপ থাকলে এরকম নাকি হতেই পারে। তার উপর গত রাত্রে মদের পরিমাণটা নাকি একটু বেশি হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের কাছে এই ঘটনাটা মস্ত বড় আঘাত। হোটেলের খাবার সম্বন্ধে লোকের মনে সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু খাদ্যে বিষক্রিয়া আর উচ্চ রক্তচাপের লক্ষণ এ তো আলাদা। এগিয়ে চলতে চলতে বললেন মিস মার্পল। তার মনে পড়ল গতকালই হিলিংটন আর ডাইসনদের সঙ্গে বেশ হাসি খুশি মেজাজে ছিলেন। কথাটা মনে হতেই তিনি গতি পাল্টে সমুদ্র তীরে না গিয়ে বারান্দার ছায়ায় এসে বসলেন। হাতের উলের কাঁটা খুব দ্রুত চলছিল। আকস্মিক দুঃসংবাদটা তাকে খুবই ছন্দহারা করে তুলেছিল। গতকালই মেজর প্যালগ্রেভ কেনিয়ার কথা, ভারতের কথা, উত্তর পশ্চিম সীমান্ত, তারপর খুনের ঘটনা অনেক কিছুই সোৎসাহে শুনিয়েছিলেন। পশমের গুলি পড়ে গেলে মেজর তা তুলে দিয়ে সেই খুনির ফটোর কথাটা বলেছিলেন। তেমন আগ্রহ নিয়ে তখন শুনতে চাননি তিনি। কোন ক্লাবে তার ডাক্তার বন্ধু শুনেছিলেন তার এক ডাক্তার বন্ধুর কাছে একজন ডাক্তার ছবি তুলেছিলেন সেই খুনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে আসছিল। বিশেষ করে এই ঘটনায় ঘুরে ফিরে মনে আসতে লাগলো মিস মার্পলের। ফটোটা দেখাবেন বলে মেজর পকেট ব্যাগ বার করেছিলেন। সেই মুহূর্তেই তিনি পদশব্দ লক্ষ্য করে তাকিয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন সেই সময় মুখ লাল হয়ে উঠেছিল মেজরের। কেমন কাঁপা হাতে আচমকা সব গুটিয়ে নিয়েছিলেন তিনি। অস্বাভাবিকভাবে হাতির দাঁতের গল্প শুরু করে দিয়েছিলেন। কয়েক মুহূর্ত পরেই হিলিংটন আর ডাইসনরা তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেই সময় ডান দিকে মাথা ঘুরে মিস মার্পল তাকিয়েছিলেন। কাউকে দেখতে পাননি। কেবল একটু দূরে হোটেলের দিকে টিম কেন্ডেল আর তার স্ত্রী চোখে পড়েছিল। অবশ্য তাকাননি। এই অপ্রত্যাশিত ঘটনাটা নিয়ে মধ্যাহ্ন ভোজ পর্যন্ত চিন্তায় ডুবে রইলেন মিস মার্পল। বিকেলেও বেড়াতে বেরোলেন না। কি মনে করে ডক্টর গ্রাহামকে তার শরীর ভালো লাগছে না বলে একটা চিরকুট পাঠালেন।
ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘদিন ডাক্তারি করার পর অবসর জীবন কাটাচ্ছিলেন ডক্টর গ্রাহাম। বয়স এখন 65 কোঠায়, বেশ সদাশয় মানুষ। চিরকুট পেয়ে তিনি উপস্থিত হলেন এবং শুভেচ্ছা জানিয়ে মিস মার্পলের শরীরের অসুবিধার কথা জানতে চাইলেন। হাঁটুর ঝামেলা মিস মার্পলের নিত্যসঙ্গী, সেই কথাটাই তিনি জানালেন। ডাক্তার যথারীতি ওষুধের কথা লিখে দিলেন। পরে মিস মার্পলের একাকিত্বের কথা ভেবে কথা বলতে লাগলেন তিনি। মিস মার্পল নিজের মনে লজ্জিত বোধ করছিলেন, মিথ্যা কথা বলে ডাক্তারকে ডেকে এনেছেন বলে। এছাড়া আর কী বা তার করার ছিল? ব্যক্তিগত জীবনে তিনি সত্যবাদী এবং সত্যকে শ্রদ্ধা করার মানুষ, কিন্তু দরকারে নির্বিচারে মিথ্যার আশ্রয় নিতেও দ্বিধা করেন না। একসময় তিনি নিজেকে প্রস্তুত করে নিলেন। সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, ডক্টর গ্রাহাম, আপনাকে আরেকটা কথা বলতে চাইছিলাম, ওই মেজর প্যালগ্রেভকে নিয়ে। সকালে তার মৃত্যু সংবাদটা পেয়ে খুবই আঘাত পাই। হ্যাঁ, এমন হাসি খুশি মানুষটা। আরে গতকালই তো তিনি দুনিয়ার নানা অঞ্চলের গল্প শোনাচ্ছিলেন। গল্প করার সুযোগ পেলে বেশ বেপরোয়া হয়ে উঠতেন। অনেকেই বিরক্ত বোধ করত অবশ্য। মেজর তার ছেলেবেলার কথা শুনিয়েছিলেন। সেই সময় আমি আমার এক ভাইপোর ছবি তাকে দেখাই। আমার কাছে সে চিরকালই খুব আদরের। তো উনি যখন ছবিটা দেখছিলেন, ঠিক সেই মুহূর্তেই ওই যে ফুল আর প্রজাপতি সংগ্রহ করেন কর্নেল আর মিসেস হিলিংডন, ওরা উপস্থিত হন। মেজর তাঁদের সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে ওই ছবিটা তাঁর ব্যাগে ঢুকিয়ে ফেলেন। তা সেই সময় আর তাকে বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম সকালে চেয়ে নেব। কিন্তু সকালেই তো। কথাটা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন মিস মার্পল। ডক্টর গ্রাহাম সহানুভূতির স্বরে বললেন, সেই ছবিটা আপনি ফেরত চাইছেন, এই তো? আমার ভাইপো, আমার প্রিয় ড্যানজেল, 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। খুবই বিব্রত বোধ করছি আপনাকে বলতে। আসলে ওই মেজরের জিনিসপত্র কে দেখাশোনা করছে জানি না তো, তাই আপনাকে। আমি বুঝতে পারছি, কাল অন্ত্যেষ্টি হবে, তার জিনিসপত্রের ব্যাপারটা কালই দেখা হবে। তো আচ্ছা, ফটোটার একটু বর্ণনা যদি দেন তাহলে সুবিধা হয়। ছবিটা তুলেছিল আমার আরেক ভাইপো। হিবিস্কাস বা লিলি জাতীয় কোনো ফুলের ছবি তুলছিল, আর সেই সময়ই ড্যানজেল দরজা দিয়ে বেরোচ্ছিল। খুব ভালো ওঠেনি যদিও, কিন্তু ওই ছবি দেখেই আমি তার স্মৃতিচারণা করি। মনে হচ্ছে ছবিটা আপনাকে ফিরিয়ে দিতে কোনো অসুবিধা হবে না বলে ডক্টর গ্রাহাম উঠে দাঁড়ালেন। মিস মার্পল তাকে কৃতজ্ঞতা জানালেন। যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পরলোকগত মেজর প্যালগ্রাফের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল পরদিন। কিন্তু এই স্বাভাবিক মৃত্যুর ঘটনা এখানকার সামাজিক আনন্দের জীবনে কোনো দাগ কাটতে পারল না, যেন খুব তাড়াতাড়ি সকলে ভুলে গেল। মেজরকে অবশ্য তেমন করে কেউই চিনতেন না এখানে। নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করতেই বেশি পছন্দ করতেন তিনি, কিন্তু অন্যরা তো শুনতেই চাইতেন না। বহু বছর আগেই স্ত্রীগত হয়েছিল তার। নিঃসঙ্গ জীবন, অতীত দিনের গল্প আর হাসি খুশিতে ভরিয়ে রাখতে চাইতেন তিনি। 1 সপ্তাহ পরে হয়তো কেউ আর তাকে মনেও করবেন না। মিস মার্পল কিন্তু এত সহজে ভুলতে পারলেন না মেজরের কথা। এতে অবশ্য ব্যক্তিগত কোনো আকর্ষণের ব্যাপার নেই। আলাপচারিতার মাধ্যমে দুজন বয়স্ক মানুষের মধ্যে একটা মানবিক আবেদনের সূত্র তৈরি হয়েছিল। মেজরের দুঃখজনক আকস্মিক মৃত্যুর জন্য তিনি শোকগ্রস্ত না হলেও তার অভাব বেশ বোধ করছেন তিনি।
অন্ত্যেষ্টির দিন বিকেলে মিস মার্পল যথারীতি তার পছন্দের জায়গায় বসে উল বুনছিলেন। ডক্টর গ্রাহাম এসে তার সঙ্গে গল্প করতে শুরু করলেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে জানালেন মিস মার্পলের মূল্যবান ফটোটি খুঁজে পাওয়া যায়নি। কি আর করা যাবে, কিন্তু ছবিটা মেজর প্যালগ্রেভের ব্যাগেই তো ছিল। পকেট, অন্যান্য জিনিসপত্র সবই খুঁজে দেখা হয়েছে। কয়েকটা চিঠি, খবরের কাগজের টুকরো টাকরার সঙ্গে আরও কয়েকটা ফটো ছিল, কিন্তু আপনি যেমন বলেছেন তেমন কোনো ফটো ছিল না। দুর্ভাগ্য। আপনি যথেষ্ট করেছেন ডক্টর গ্রাহাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাড়ির বাইরে এমনভাবে মৃত্যু হওয়াটা খুবই দুঃখজনক। আচ্ছা, ফুসফুসের কোনো দোষ ছিল নিশ্চয়ই? তা মনে হয় না, মনে হয় উচ্চ রক্তচাপে ভুগতেন। এসব ক্ষেত্রে অবশ্য মৃত্যু ঘটা স্বাভাবিক, তবে রোগের কথা তো কখনো বলতে শুনিনি। তার চিকিৎসা আগে আমি কখনো করিনি, ব্লাড প্রেশারও নিইনি। তবে ব্লাড প্রেশারে অ্যালকোহল খুবই ক্ষতিকর। তাই না? তাই এই জন্য তো শুনেছি ট্যাবলেট খেতে হয়। হ্যাঁ, ওর ঘরেও সেলেনাইটের একটা শিশি ছিল। আজকাল বিজ্ঞান নানা দিকে কতই না উন্নতি করেছে। আচ্ছা, আপনি বলছেন মেজরের পকেটে কোনো ছবি ছিল না? আপনার বর্ণনা মতো আপনার ভাইপোর ছবি ছিল না, তবে মেজরের নিজের কিছু ছবি ছিল। এরপর মিস মার্পলের হাঁটুর খোঁজ খবর নিয়ে ডক্টর গ্রাহাম বিদায় নেন। মিস মার্পলের মুখে গভীর চিন্তার ছাপ পড়ে তিনি উদাসভাবে পামসারি আর সুনীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন। একটা সন্দেহের নিরসন হয়েছে। এবারে যা জেনেছেন তা নিয়ে তাকে ভাবতে হবে। তার সামনেই ছবিটা মেজর পকেট ব্যাগে রেখেছিলেন, অথচ তার মৃত্যুর পর সেই ছবিটাই পাওয়া গেল না। যেই ছবি তিনি এত যত্ন করে রেখে দিয়েছেন, মেজর যে সেটা ফেলে দিতে পারেন না তা সহজে অনুমান করা চলে। ছবিটা তার মৃত্যুর পরেও ব্যাগেই থাকা উচিত ছিল। টাকা চুরি হতে পারে, কিন্তু বিশেষ উদ্দেশ্য না থাকলে কোনো ফটো কেউ চুরি করবে না। যত চিন্তার গভীরে প্রবেশ করছিলেন, মিস মার্পলের মুখ ততই গম্ভীর হচ্ছিল। একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে। রহস্যের গন্ধ নাকে লেগেছে। একেবারেই আকস্মিকভাবে মৃত্যুটা ঘটেছে। এছাড়াও ডাক্তারদের মত অত সরলভাবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। যদি মেজর অসুস্থ বোধ করেই থাকেন, উচ্চ রক্তচাপের ট্যাবলেট তো তার ঘরেই ছিল, সেটা কেন খাননি তিনি? আর যদি রক্তচাপের ব্যাপারটা বানানো হয় আর মেজরের পকেট থেকে ছবিটা সরিয়ে ফেলে কেউ, তবে নিঃসন্দেহে সেই ব্যক্তির পক্ষেই ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া সম্ভব। তবে মিস মার্পল নিজে কখনো মেজরকে ওষুধ খেতে দেখেননি, উচ্চ রক্তচাপের কথাও কখনো তিনি বলেননি। তবে তার মনে পড়ছে মেজরের উচ্চ রক্তচাপের কথাটা কেউ যেন তাকে শুনিয়েছিল, কিন্তু কে বলেছিল মনে করতে পারছেন না তিনি। মিস মার্পল ধীরে ধীরে একেবারে গোড়ায় ফিরে গেলেন। খুন আর খুনিদের নিয়ে মেজর যে গল্প করেছিলেন সেটাই পর্যালোচনা করতে শুরু করলেন তিনি। পরদিন ভোরে ঘুম থেকে উঠে মিস মার্পল সিদ্ধান্ত নিলেন খুনের ঘটনার সন্দেহ নিরসন করবার জন্য খোঁজ খবর নেবেন তিনি। এতে হয়তো উপযাচক হয়ে তাকে একটু বেশি কথা বলতে হবে, তবে বৃদ্ধাদের বেশি কথা বলাটা সকলেই প্রায় মেনে নেয়, সেই সুযোগই নিতে হবে। কথাবার্তা আলোচনা চালিয়ে তাকে কিছু মানুষ সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মিস মার্পলের চিন্তা ঘিরে এমনকি কয়েকজন মানুষের মুখ পর্যায়ক্রমে ভেসে বেড়াচ্ছিল। মেজর যদি খুন হয়ে থাকেন, তাহলে তিনি তার জীবনের কোনো গোপন রহস্যের জন্য কিংবা অর্থের জন্য অথবা প্রতিশোধের জন্য খুন হননি। মিস মার্পলের ধারণা মেজর বেশি কথা বলতেন, অনেক কথা সকলকে জানাতেন। এটাই খুনের মুখ্য উদ্দেশ্য। ডক্টর গ্রাহামের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা খবর জানতে পেরেছেন তিনি। নিজেরই বেশ কিছু ছবি
পোলো খেলার পোশাকের, বাঘ শিকারির পোশাকের এমনই ধরনের মেজরের ওয়ালেটে ছিল। এইসব ছবি রেখে দেওয়ার কি কোনো উদ্দেশ্য ছিল? মেজর হয়তো ওসব ছবি দেখিয়ে ঘটনার বর্ণনা শুনিয়ে আত্মপ্রসাদ লাভ করতেন। সন্দেহভাজন খুনি হয়তো তাতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভবিষ্যতে তার ফটো দেখিয়েও কোনো কাহিনী জন্ম নেওয়ার সম্ভাবনা ছিল। মিস মার্পলের মনে পড়ল খুনের ঘটনার প্রসঙ্গে বলতে গিয়েই পকেট থেকে ব্যাগ বার করে মেজর বলেছিলেন, লোকটাকে দেখে খুনি বলে মনে হয় কিনা বলুন তো। তিনি বুঝতে পারছেন এভাবে সকলকে বলে বেড়ানো তার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। খুনির কাহিনীর সঙ্গে অনিবার্যভাবে ছবিটাও নিশ্চয়ই প্রদর্শিত হতো। খুনের গল্প বেশ উৎসাহের সঙ্গেই বলতে লক্ষ্য করেছেন তিনি। সম্ভবত এখানে গল্প নিশ্চয়ই তিনি আগেও কাউকে শুনিয়ে থাকবেন, হয়তো কয়েকজনকেই। তাহলে কাহিনীর বর্ণনার সঙ্গে ছবির খুনিরও একটা চেহারার আভাস কারো কাছে থেকে নিশ্চয়ই পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটাই ঠিক পথ ভাবলেন মিস মার্পল। এভাবেই শুরু করবেন তিনি। তার মনের সন্দেহভাজন ব্যক্তিদের কথা মনে করতে গিয়ে মিস মার্পলের স্মরণে এলো মেজর যেভাবে খুনির বর্ণনা করেছিলেন তাতে বোঝা যায় সে একজন পুরুষ। কিন্তু এখানে পুরুষ মাত্র দুজন, কর্নেল হেলিংডন এবং মিস্টার ডাইসন। আপাত দৃষ্টিতে এদের কাউকে খুনি ভাবা যায় না, তবে বাইরের চেহারায় তো মানুষের সব নয়। কিন্তু আর কেউ কি থাকা সম্ভব তাহলে? আশেপাশে তো সেই মুহূর্তে মাথা ঘুরিয়ে আর কাউকে চোখে পড়েনি, কেবল মিস্টার রাফায়েলের বাংলোটা চোখে পড়েছিল। কেউ বাংলো থেকে বেরিয়ে এসে আবার ভেতরে চলে যায়নি তো? মিস মার্পল ভাবলেন, যদি সত্যিই এমন হয় তাহলে নির্ঘাত সেই লোক ধনকুবেরের সেই সঙ্গী জ্যাকসন। ছবির বিষয়ের মতোই কি সেও দরজা দিয়ে বাইরে আসছে? আর সেই সময় নজরে পড়ে গিয়েছিল মেজরের, এবং তিনি কি চিনতে পেরেছিলেন তাকে? তাকে দেখবার জন্য ফটোটা হাতে নিয়ে মেজর মিস মার্পলের ডান কাঁধের ওপর দিয়ে তাকিয়েছিলেন। তখনই কি তিনি দরজা দিয়ে ছবির সেই খুনিকে বাইরে আসতে দেখে সতর্ক হয়ে গিয়েছিলেন? রাতে শুতে যাওয়ার আগে মিস মার্পল তার আগামীকালের কাজের তালিকা করলেন এভাবে: হিলিংটনদের, ডাইসনদের আর আর্থার জ্যাকসন সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মাঝরাতে ডক্টর গ্রাহামের বরাবরই ঘুম ভেঙে যায়, পরে আবার ঘুমিয়ে পড়েন। আজ রাতে ঘুম ভাঙতেই কেমন একটা অস্বস্তি বোধ করলেন তিনি। অস্বস্তিটা কী কারণে ঠিক বুঝতে পারলেন না, কিন্তু এমন উদ্বেগের ভাব বহুকাল তার হয়নি। সহসা তার মনে হলো মেজরের মৃত্যু সম্পর্কে সব কি ঠিকঠাক আছে। কিন্তু তিনি তো ব্যাপারটা মেনে নিয়েছিলেন। মেজরের ঘরের সেরেনাইট ট্যাবলেটের শিশি পাওয়া গিয়েছিল। আজ মেজর নিজেও তার ব্লাড প্রেশারের কথা সবাইকে বলেছিলেন। না, মেজরের মৃত্যুর মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকা সম্ভব নয়। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন ডক্টর গ্রাহাম। জায়গাটা হোটেলের চৌহদ্দির বাইরে খাড়ির পাশে। এখানে এলোমেলোভাবে গড়ে উঠেছে ছোট ছোট কিছু কুটির। তাদেরই একটি ভেতরে নিজের বিছানায় উঠে বসেছে ভিক্টোরিয়া জনসন। এই শহরের অন্যতম দ্রষ্টব্য বলা যায় ভিক্টোরিয়াকে। তাকে দেখলে কোষ্ঠীপাথরে গড়া একটি অপূর্ব ভাস্কর্য বলেই ভুল হয় সকলের। পাশেই নিদ্রিত ছিল ভিক্টোরিয়ার সঙ্গী। কোকড়ানো চুলে হাত বোলাতে বোলাতে সে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। এই ওঠো শিগগিরি। কি হলো? এখনো তো রাত শেষ হয়নি। ঘুম জড়ানো গলায় বিশাল দেহী পুরুষটি বলে উঠল। তার সাদা দাঁতের শাড়ি যেন অন্ধকারেই ঝিকিয়ে উঠল। কি বলছিস? যে মেজর লোকটা মারা গেছে সেই ব্যাপারটা আমার ভালো লাগছে না। কোথাও যেন একটা গোলমাল আছে। বুড়ো মারা গেছে, এই নিয়ে তুই এত ভাবছিস কেন? পিলগুলোর কথা যে ভুলতে পারছি না। বেশি করে খেয়ে ফেলেছিলেন হয়তো। ভিক্টোরিয়া রীতিমতো হাঁপাচ্ছিল। একটু থেমে সে কাছে গিয়ে এসে বলল, হ্যাঁ শোনো,
সকাল হলেই আমি মিসেস কেন্ডালের সাথে কথা বলবো। নির্ঘাত কোথাও একটা গোলমাল হয়েছে। লোকটির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হয়নি ভিক্টোরিয়া, তবুও তারা দুজনে স্বামী স্ত্রী হয়ে আছে। সে হাই তুলে বলল, বোকার মতন গন্ডগোল ডেকে আনিস না, এখন ঘুমো। এই বলে দুজনে আবার পাশাপাশি শুয়ে পড়ল। হোটেলের সামনে বেলাভূমিতে বেলা 11টার মধ্যেই বেশ ভিড় জমে ওঠে। সামাজিক মেলামেশার জায়গাটা জমজমাট হয়ে ওঠে প্রায়। ইভেলিন হিলিংডন জল ছেড়ে তীরে উঠে স্নানের টুপি খুলে বালির ওপর বসে পড়ল। ইভিলিনের ডান পাশেই একটা চেয়ারে বসেছিলেন সেনোরা দ্য ক্যাসপিয়েরো। তিনি ভেনেজুয়েলা থেকে এসেছেন। খানিক তফাতেই হুইল চেয়ারে বসেছিলেন অর্থমান ব্যক্তি মিস্টার রাফায়েল। আপাতত তিনি হোটেলের প্রধান ব্যক্তিত্ব। তার দেখাশোনার জন্য পাশেই উপস্থিত রয়েছে এস্থার ওয়াল্টার্স। মিস মার্পালও একপাশে বসে পশম বুনে চলেছেন। তার কান ছিল বাইরের কথাবার্তার দিকে, তবে প্রয়োজনে দু একটা মন্তব্য যে করছিলেন না তা নয়। ইভিলিন হিলিংডন মাঝে মাঝে কৌতূহলী চোখে তাকাচ্ছিলেন মিস মার্পালের দিকে। একসময় ইভিলিনকে উদ্দেশ্য করে মিস মার্পাল বললেন, এমন একটা চমৎকার জায়গায় আসবো আগে কখনো ভাবিনি। এখানে তো আপনি আগেও এসেছেন, তাই না মিসেস হিলিংডন? বার দুয়েক এসেছিলাম। নিশ্চয়ই প্রজাপতি আর ফুলের নেশায়। তার সঙ্গে আপনার বন্ধুরাও ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, স্রেফ বন্ধু। কয়েক বছর একসঙ্গে ঘোরাঘুরি করেছি। এভাবে শুরু করা কথা একসময় মেজর প্যালগ্রাফের প্রসঙ্গে চলে এলো। দেখা গেল তার ব্লাড প্রেশার সম্পর্কে দুরকম ধারণা প্রচারিত, হ্যাঁ এবং না। মিস্টার রাফায়েল তো জোর দিয়েই বললেন, তিনি নিজে আমাকে বলেছিলেন ওরকম কোনো অসুবিধা তার ছিল না। বয়স অনুপাতে তার রক্তচাপ খুবই ভালো ছিল। কিন্তু শুনেছি তিনি সেরেনাইট না কি একটা ওষুধ খেতেন। প্রত্যেকেরই তো নিজের রোগ ভোগের বিষয়ে সচেতন থাকা উচিত। মিসেস এস্থার ওয়াল্টার্সের সাহায্য নিয়ে মিস্টার রাফায়েল উঠে দাঁড়ালেন। তার স্নানের সময় হয়ে গিয়েছিল। দুজনে সমুদ্রের দিকে অগ্রসর হলেন। সেনোরা দ্য ক্যাসপিয়ারোকে উদ্দেশ্য করে মিস মার্পল বললেন, মিসেস ডাইসন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ও সে নাকি নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, দেখুন গিয়ে। ও তাই বুঝি? হ্যাঁ, ও স্বভাবই তো ওই। ওর স্বামীরও নজর অন্যদিকে, মেয়ে দেখলেই ছক করে। হ্যাঁ, আপনার পক্ষে জানা সম্ভব। অফিস ঘরে বসেছিলেন একা মিসেস ক্যান্ডেলা। হঠাৎ ধবধবে সাদা পোশাকে সজ্জিত ভিক্টোরিয়া জনসন ঘরে প্রবেশ করল এবং অত্যন্ত সংগোপন ভঙ্গিতে জানালো, ডাক্তারের কথায় ঘরে কি কি আছে দেখতে গিয়ে সে পরলোকগত মেজরের বাথরুমের তাকের উপরে দাঁতের মাজন, হজমের ওষুধ, অ্যাসপিরিনের সঙ্গে একটা পিলের শিশিও পেয়েছিল, সেরেনাইট। আগে কিন্তু সে এই শিশিটা সেখানে দেখেনি। তার সন্দেহ কেউ গোপনে পিলগুলো সেখানে রেখেছিল আর সেইগুলো খেয়ে মেজর মারা গেলেন। মলি ভিক্টোরিয়ার কথা গুরুত্ব বুঝতে পেরে তীক্ষ্ণ স্বরে বললেন, আমি খোঁজ নিয়ে দেখেছি ভিক্টোরিয়া, তোমাকেও সব ভাবতে হবে না। আর দয়া করে এই ধরনের বাজে গুজব ছড়িয়ে বেরিও না, তাতে আমাদের হোটেলেরই ক্ষতি হবে। ভিক্টোরিয়া চলে গেলে মলি চিন্তিতভাবে কথাটা টিমকে জানালো, কিন্তু সে ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিল না। তবে বলল, ডক্টর গ্রাহামের কাছে গেলেই ব্যাপারটা পরিষ্কার জানা যাবে। রোজ ঘর সাফাই করতে বলে ঘরে জিনিসপত্র কোথায় কোনটা আছে ভিক্টোরিয়ার মনে গেঁথে গিয়েছিল। মেজর মারা যাবার পরদিনের আগে সে বাথরুমে তাকে সেরেনাইটের শিশি কখনো দেখেনি। তার বিশ্বাস নিশ্চয়ই কেউ বিষের বড়ি শিশি সেখানে রেখে গিয়েছিল। কেন্টাল দম্পতি এসব কথাই ডক্টর গ্রাহামকে জানান। তিনি ব্যাপারটা যাচাই করার জন্য তখনই ভিক্টোরিয়াকে ডেকে পাঠালেন। ভিক্টোরিয়া এসে বেশ জোরের সঙ্গেই একই কথা শোনালো ডাক্তারকে। ব্যাপারটা একেবারে যেন তার মাথায় গেঁথে গিয়েছিল।
ওটা বিষ নয় মেয়ে, খুব ভালো আর দরকারি ওষুধ। অসুখ থাকলে ওই ওষুধ মানুষকে খেতে হয়। তুমি মিছেই ভেবে হয়রান হচ্ছ। উফ, বাঁচালেন আপনি আমাকে। ডাক্তারের দিকে তাকিয়ে হাসতে লাগলো ভিক্টোরিয়া। স্থানীয় মেয়েটি চলে গেলে ডক্টর গ্রাহামের মনে রাতের অস্বস্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। তার মনের চাপটা যেন হঠাৎই বেড়ে গেল প্রায়। মিস্টার রাফায়েলের সেক্রেটারি এস্থার ওয়াল্টার্স খুব সুন্দরী না হলেও যথেষ্ট আকর্ষণীয়। সেদিন বিকেলে তার সঙ্গে বসে গল্প করছেন মিস মার্পল। মেয়েটিকে একটু যাচাই করা তার উদ্দেশ্য। কথার ফাঁকে মিস মার্পল ওয়াল্টার্সের প্রসঙ্গ তুললেন। ও খুবই কাজের লোক, অঙ্গবাহক হিসেবেও যথেষ্টই দক্ষ। মনে হয় অনেক দিন আছে মিস্টার রাফায়েলের কাছে। খুব বেশি দিন না, 8-9 মাস হবে। বিবাহিত নিশ্চয়ই। মনে হয় না। বেশ সুদর্শন যুবক। আমারও তাই মনে হয়। খুবই নিরাসক্তভাবে জবাব দিল এস্থার ওয়াল্টার্স। মিস মার্পলের মনে হলো স্বামীহারা বলেই হয়তো এমন মানসিকতা হয়েছে। আপনি কি মিস্টার রাফায়েলের কাছে অনেক দিন কাজ করছেন? বছর 5 হবে। স্বামী মারা যাওয়ার পর মেয়েটির জন্য একটা কাজের দরকার হয়ে পড়েছিল। দৃষ্টিতে খানিকটা কৌতুক, খানিকটা সহানুভূতির আভাস ফুটিয়ে মিস মার্পল বললেন, মিস্টার রাফায়েলের কাজ করা খুবই কঠিন, তাই না? কঠিন ঠিক নয়, বুঝে চলতে হবে। মাঝে মাঝে পরস্পর বিরোধী কথা বলেন, এই যা। মনে হয় খুব অল্পেই কোনো মানুষ সম্পর্কে বিরূপ ধারণা করে ফেলেন আর কি। তবে আমি ভালোই মানিয়ে নিতে পারছি। মিস্টার জ্যাকসনকেও খুব বাধ্য বলে মনে হয়। ও খুব কৌশলী আর যথেষ্ট বুদ্ধিমান। এমনই কথাবার্তার ফাঁকে নানা প্রসঙ্গ উত্থাপন করে মিস মার্পল একসময় চলে এলেন 4 প্রকৃতিপ্রেমিক ডাইসন আর হিলিংডনের বিষয়। ওরা 4 বছর ধরে এখানে আসছেন। তবে গ্রেগরি ডাইসন অনেকবারই এসছেন। সম্ভবত প্রথম স্ত্রীর সাথেই তিনি প্রথম এসেছিলেন। তখন তার শরীর অবশ্য ভালো ছিল না। তিনি কি মারা যান না বিবাহ বিচ্ছেদ? খুব সম্ভব এদেশেই ওয়েস্ট ইন্ডিজের কোনো দ্বীপে মারা যান। মনে হয় কোনো গোলমাল ঘটেছিল। তবে স্ত্রী সম্পর্কে উনি কিছু বলতে চান না। সবই অবশ্য আমার শোনা কথা। ও আচ্ছা, তা তারপরই বুঝি লাকি নামের মহিলাকে বিয়ে করেন? নামটা খুব অদ্ভুত। শুনেছি আগের স্ত্রী বর্তমান স্ত্রীর আত্মীয়া। হিলিংডনদের সাথে ওদের পরিচয় বোধহয় অনেক দিনের। বছর 3-4 আগে এখানেই সম্ভবত ওদের আলাপ হয়। হিলিংডনদের খুবই শান্ত প্রকৃতির বলে মনে হয় আমার। হ্যাঁ, দুজনেই খুব নম্র। সবার কাছে তো শুনতে পাই ওদের দুজনের মধ্যে মনের টান খুব। কেন, আপনার সেরকম মনে হয় না? বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এস্থার ওয়াল্টার্স। এরপরে আসল প্রসঙ্গে মোড় নিলেন মিস মার্পল। আচ্ছা, আপনার কি মনে হয় যা ব্যাপার চলছে সে বিষয়ে মিস্টার ডাইসন ওয়াকিবহাল? আমার কোনো ধারণা নেই। যাই বলুন, মিস্টার প্যালগ্রেভের ব্যাপারটা খুবই দুঃখজনক। ক্যান্ডেলরাও বিপাকে পড়ে গেল। হ্যাঁ, ওদের হোটেলেই তো ঘটনাটা ঘটলো। মাত্র 6 মাস হলো ওরা স্যান্ডারসনদের থেকে হোটেলের দায়িত্ব নিয়েছিল। তবে এখানে তো আনন্দের পরিবেশ। মৃত্যুর ঘটনা অতি অল্প সময় মানুষের মনে স্থায়ী হয়। এ কথা আমিও মলিকে বলেছি। ও না খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। মিসেস কেন্ডলকে দেখে অবশ্য খুবই উদ্বেগহীন বলে মনে হয়। আমার মনে হয় ওর স্বামীর দুশ্চিন্তাই বেশি। মলি জোর করেই হাসি খুশি থাকে।
হোটেলের ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই ভেবে ভেবে কেমন যেন ভারসাম্যহীন হয়ে পড়েছে। আহা, বেচারি, খুবই দুঃখজনক। তবে মৃত্যুটা তো খাদ্যে বিষক্রিয়া বা ওই ধরনের কিছু নয়, তাই রক্ষে। এসব ক্ষেত্রে মানুষের সন্দেহ জাগে। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, মেজর প্যালগ্রেভের কাছে কখনো শুনতে পায়নি যে তাঁর উচ্চ রক্তচাপ ছিল। আপনাকে কোনোদিনও বলেছিলেন? কেউ হয়তো মিস্টার রাফায়েলকে বলে থাকতে পারে, তবে মিস্টার রাফায়েল আবার উল্টো কথা বলেন। জ্যাকসন একবার আমাকে বলেছিল মেজরের মদ খাওয়া কমিয়ে দেওয়া উচিত। মেজর প্যালগ্রেভকে তাঁর বকবকানি স্বভাবের জন্য দেখছি অনেকেই পছন্দ করত না। বিরক্তিকরভাবে তিনি বারবার একই কাহিনী শোনাতেন। হ্যাঁ, নানা কৌশল করে তার গল্প বন্ধ করতে হতো। বাপরে! আমার অবশ্য এই বারবার একই গল্প শুনতে কোনো অসুবিধা হয় না, কারণ শোনার পর তার আমার মনেই থাকে না। একটা কাহিনী শোনাতে তিনি খুব ভালোবাসতেন, একটা খুনের কাহিনী। আপনাকেও নিশ্চয়ই সেই গল্প শুনতে হয়েছে। মনে হয় শুনেছিলাম। স্ত্রী নাকি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গ্যাসের উনুনে তার মাথা চেপে ধরে নাকি খুন করেছিল। না না, ওই গল্প নয়। একটা ছবি ছিল মেজরের কাছে, সবাইকে দেখাতেন। ঠিক মনে করতে পারছি না। আপনাকে দেখিয়েছিলেন? দেখাতে নিয়েছিলেন, তখনই বাধা পড়ে যায়। অনেক চেষ্টার পর মিস প্রেসকটকে একান্তে পেয়ে মিস মার্পল নানা বিষয়ে আলোচনা চললেন। একসময় ডাইসনদের প্রসঙ্গ এলো। মিস প্রেসকট বললেন, প্রথম স্ত্রীর বিষয় মনে হয় কিছু কুৎসা রটানো হয়েছিল। তিনি এখানে সম্ভবত মার্টিনিক বা টোবাগো দ্বীপে মারা যান। শুনেছি এই অদ্ভুত নামধারী লাকি প্রথমা স্ত্রীর মাস্তুতো বোন। লোককে এই নিয়েও নানা কথা বলতে শুনেছি। তাই নাকি? মিস্টার ডাইসন তো শুনেছি প্রথম স্ত্রীর মৃত্যুর 1 মাসের মধ্যেই দ্বিতীয় বিয়েটি করেছিলেন। মাত্র 1 মাস? নিশ্চয়ই এর সঙ্গে টাকা পয়সার ব্যাপার ছিল। ঠিক জানি না, তবে মিস্টার ডাইসন তো শুনতে পাই প্রায় নাকি মজা করে বলেন, লাকি আমার ভাগ্য ফিরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি কথাটা। দ্বিতীয় জন অবশ্য খুবই সুন্দরী, তবে যতদূর জানি প্রথমা স্ত্রী স্বামীর জন্য যথেষ্ট টাকা কড়ি রেখে যান। হিলিংটনদের অবস্থাও বোধহয় খুব ভালো। আমিও সেই রকমই শুনেছি। ইংল্যান্ডে নিজস্ব বাড়ি আছে, সারা শীতকালটা বেরিয়ে বেড়ায়। এই সময় ক্যানন প্রেসকট এলেন। মিস প্রেসকট তার সঙ্গে বেড়াতে চলে গেলেন। চেয়ারে একাই বসে রইলেন মিস মার্পল। একটু পরে পাশ দিয়ে হোটেলের দিকে যেতে যেতে মিস্টার গ্রেগরি ডাইসন মিস মার্পলকে দেখে একগাল হেসে চলে গেলেন। মিস মার্পল ভাবতে লাগলেন, সবকিছুই কেমন খাপে খাপে মিলে যাচ্ছে। মিসেস ডাইসনের মৃত্যুর কাহিনী, মেজর প্যালগ্রোভ ও একজন স্ত্রী হত্যাকারী পুরুষের কাহিনীও বলেছিলেন। হঠাৎ পেছনে শব্দ পেয়ে চিন্তার সূত্র ছিঁড়ে গেল তার। তাকিয়ে দেখেন লাকি এগিয়ে আসছে। গ্রেগকে এদিকে দেখেছেন? এই মাত্র তো হোটেলের দিকে গেলেন। আশ্চর্য, অথচ আমি... বলতে বলতে লাকি দ্রুত হোটেলের দিকে চলে গেলেন। এই সময় মিস মার্পল দেখতে পেলেন মিস্টার রাফায়েল জ্যাকসনের সাহায্যে হুইল চেয়ারে বসে সকালের ভ্রমণে বেরিয়েছেন। ভদ্রলোকের সঙ্গে একা কিছুক্ষণ কথা বলার ইচ্ছা ছিল তার। হুইল চেয়ারের কাছাকাছি আসতেই তিনি সরাসরি বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল মিস্টার রাফায়েল। হ্যাঁ, বলুন, কি দরকার? নিশ্চয়ই আফ্রিকার কোনো মিশন কিংবা গির্জা সারাইয়ের জন্য চাঁদা চাইবেন। হ্যাঁ, এসব ক্ষেত্রে কিছু চাঁদা পেলে তো খুশি হওয়াই যায়। তবে আপাতত আমার জিজ্ঞাসা হলো, মেজর প্যালগ্রেভ
আপনাকে কি কোনো খুনের গল্প বলেছিলেন? ও, আপনাকেও তাহলে শুনিয়েছিলেন দেখছি। আপনাকে ঠিক কি বলেছিলেন জানতে ইচ্ছে করছে। মনে হয় স্বর্ণকেশী কোনো তরুণী স্বামীকে খুন করেছিল। একটু থিতিয়ে গেলেন মিস মার্পল, তবুও জানতে চাইলেন। কিভাবে? বিষ খাইয়ে? না না, খুব বুদ্ধি খাটিয়েছিলেন মহিলা। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গ্যাসের উনুনে চেপে ধরেছিলেন, তারপর রটিয়ে দিয়েছিলেন আত্মহত্যা বলে। আচ্ছা, মেজে কোনো ফটো দেখিয়েছিলেন আপনাকে? কার? সেই স্ত্রী লোকটি? না 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 না। এই সময় টিম কেন্ডেল একটা বই হাতে এসে চেয়ারে বসে পড়লেন। তাকে দেখে মিস মার্পল জিজ্ঞাসা করলেন, টিম ক্যান্ডেল খুব চিন্তিত দেখছি। হ্যাঁ, আমরা সকলেই তো চিন্তায় রয়েছি। তা আপনি নিশ্চয়ই মেজর প্যালগ্রেভের মৃত্যুর ব্যাপারে ভাবছেন? না, স্ত্রীকে নিয়েই ভাবনায় পড়েছি। মাঝে মাঝে খুব খারাপ স্বপ্ন দেখে ভয় পায়। কি ধরনের স্বপ্ন দেখে? কারা সম্মুখে তাড়া করে, তার উপরে নজর রাখে, জেগে উঠেও সেই রেস থেকে যায়। ইদানিং মেজর প্যালগ্রেভের মৃত্যুর পর থেকে কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। কোনো ডাক্তার? ডাক্তারের নাম একদম শুনতে পারে না। দেখি কি করা যায়। এবারে উঠি মিস মার্পল, কিছু কাজ পড়ে আছে। বিদায় নিল টিম কেন্ডেল। অদূরে একটা চেয়ারে বসেছিলেন ডক্টর গ্রাহাম। তার দিকে তাকিয়ে মনস্থির করে নিলেন মিস মার্পল। তারপর উঠে ডক্টর গ্রাহামের মুখোমুখি চেয়ারে বসে পড়লেন তিনি। আপনার কাছে মাপ চাইতে এলাম ডক্টর গ্রাহাম। সেদিন ইচ্ছে করেই মিথ্যে কথা বলেছিলাম। এ নিয়ে অত ভাববার কি আছে? কি হয়েছে বলুন শুনি। এক ভাইপোর ছবির বিষয়ে বলেছিলাম, মনে আছে? সেটা মেজর প্যালগ্রেভকে দেখিয়েছিলাম, তিনি সেটা আমাকে আর ফেরত দেননি। হ্যাঁ, মনে পড়েছে। ফটোটা খুঁজে পাওয়া যায়নি। আসলে এই রকম কোনো ফটো ছিলই না। কি বলছেন? তাহলে বলেছিলেন কেন? এরপর মিস মার্পল সব কথা খুলে বললেন। মেজর প্যালগ্রেভের খুনের কাহিনী, একটা ফটো বার করা, তারপর কিভাবে দেখাতে গিয়ে ব্যর্থ হন তিনি, সবশেষে দুঃখ প্রকাশ করে বললেন, আমার মনে হয়েছিল মিথ্যা কিছু বললে হয়তো ফটোটা দেখা সম্ভব হতে পারে। কোনো খুনির ফটো মেজর আপনাকে দেখাতে চেয়েছিলেন? হ্যাঁ, ওই রকমই বলেছিলেন তিনি। আশ্চর্য ব্যাপার হলো, তারপর দিনই তো তিনি মারা যান, আর ফটোটাও অদৃশ্য হয়। ডক্টর গ্রাহাম অদ্ভুত দৃষ্টিতে মিস মার্পলের দিকে তাকালেন। মিস মার্পল ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, এখন আপনি আমার কথা নিশ্চয়ই অবিশ্বাস করবেন না। আমি পরে স্থির করি, সব কথা আপনাকে বললে হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সেদিনই ডক্টর গ্রাহাম জেমসটাউন অ্যাডমিনিস্ট্রেটরের অফিসে তার বন্ধু ডেভেন্ট্রির সঙ্গে দেখা করলেন। গোড়া থেকে সব ঘটনা তাকে খুলে বললেন। সবশেষে তিনি বললেন, হ্যাঁ, মেজরের মৃত্যুটাকে স্বাভাবিক বলেই অন্য সকলের মতো আমিও মেনে নিতে পারতাম, যদি না ফটো অদৃশ্য হয়ে যেত। তাছাড়া হোটেলের পরিচারিকাটিও জোরের সঙ্গেই ওষুধের বোতলের কথাটা জানিয়েছিল। মেজর ব্লাড প্রেশারে মারা না গিয়ে থাকলে? তুমি বলতে চাইছো আসল ওষুধের বদলে কেউ অন্য ওষুধ রেখে দিয়েছিল? ভিক্টোরিয়া ওরকমই ভেবেছে, তবে আসল ঘটনা তা নয়। মেজরকে কেউ মারার উদ্দেশ্যে পানীয় বা অন্য কিছুর সঙ্গে কিছু খাইয়ে দিয়েছিল, আর মৃত্যুটাকে স্বাভাবিক রূপ দেওয়ার জন্য ব্লাড প্রেশারের ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রটনা করে দেওয়া হয়
মেজর উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ব্যাপারটা অত্যন্ত বুদ্ধির সঙ্গে করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। মেজরের মৃত্যুর পর সবাই তার ব্লাড প্রেশারের ব্যাপার নিয়েই আলোচনা করছে। তাহলে ব্যাপারটা আমি কি গোয়েন্দা দপ্তরকে জানাবো? মেজরের দেহ বের করে তদন্ত করা যায়, করতে হবে খুব গোপনে। কিন্তু এখনো ভেবে দেখো, গোটা ব্যাপারটাই একটা কল্পনার প্রাসাদ বলে প্রমাণ হয়ে যাবে না তো? তেমন হলে তো আমিও স্বস্তি পাই। ডাইনিং রুমে টুকিটাকি কাজ করে সেরে নিয়ে বারান্দায় বেরিয়ে এলেন মলি। পানভোজন, গান বাজনা, হইহট্টগোলের আরেকটা সন্ধ্যা এগিয়ে আসছে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা তার মাথায়। টিম আর মলি দুজনে মিলে অনেক স্বপ্ন দেখে চলেছে। এই সময় মিস্টার ডাইসন যেন আচমকা সেখানে উপস্থিত হলেন। খুব দুঃখিত, চমকে দিলাম বোধহয়। ও মিস্টার ডাইসন, সত্যি আপনি এসেছেন, একদম টের পাইনি। আশেপাশে তখনও কেউ এসে পৌঁছায়নি। মলিকে নিভৃতে পেয়ে খুব আন্তরিক স্বরে মিস্টার ডাইসন কথা বলতে লাগলেন। পরে বললেন, ভাবছি তুমি আর আমি একদিন পিকনিক করব। মন্দ কি, করা যাবে এখন। বলে মিষ্টি হেসে মলি মিস্টার গ্রেগরিকে এড়িয়ে বাড়ি গিয়ে ঢুকল। টিম কাছেই ছিল, এগিয়ে এসে জিজ্ঞেস করল, ওখানে মনে হলো কার সঙ্গে কথা বলছিলে? মিস্টার ডাইসন একটু মজা করতে চাইছিল। লোকটা মেয়েদের দেখলেই নানা রকম প্রস্তাব করে, একটু করকে দেওয়া দরকার। তুমি ভেবো না, সময় বুঝে আমি ব্যবস্থা করতে পারবো। এই সময় টিম কি কাজে সেখান থেকে আবার সরে গেল। মলি রান্নাঘরে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে তীরের দিকে চলতে লাগলো। গ্রেগরি ডায়সন আপন মনে হাঁটতে হাঁটতে নিজের বাংলোর কাছাকাছি আসতেই অন্ধকারে ঝোপের ভেতর থেকে ভূতের ছায়ার মতো ভিক্টোরিয়া তার সামনে এসে দাঁড়ালো। মিস ডাইসন। তুমি? কি হয়েছে? দেখুন তো, এইটা আপনারই তো? ট্যাবলেট ভর্তি একটা শিশি সে এগিয়ে ধরল। ও, আমার সেরেনাইটের বোতল। এটা আমারই। কোত্থেকে পেলে তুমি? সেই মেজর ভদ্রলোকের ঘরে, যিনি এখন কবরে শুয়ে আছে। মেজর প্যালগ্রিফের বাংলোতে? হ্যাঁ, ওরা আমাকে ঘরের সব জিনিসই ফেলে দিতে বলেছিল। টুথপেস্ট, বালিশ, এই ওষুধটাও। এটা আপনি পাচ্ছিলেন না বলে আমাকে খুঁজে দেখতে বলেছিলেন, তাই নিয়ে এলাম। হ্যাঁ, মনে পড়েছে, বলেছিলাম। কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। আপনি কোথাও রাখেননি, আপনার বাংলো থেকে নিয়ে মেজরের বাংলোতে রাখা হয়েছিল। তুমি জানলে কি করে? ঝকঝকে সাদা দাঁত বার করে হাসল ভিক্টোরিয়া। আমি দেখেছি, একজন শিশিটা নিয়ে মেজরের বাংলোতে রেখেছিল। এবার আপনাকে বোতলটা ফিরিয়ে দিলাম। কি বলছো তুমি? কাকে দেখেছিলে? এ কথার কোনো জবাব দিল না ভিক্টোরিয়া। অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে গেল ফের। দাঁড়াও, যেও না। গ্রেগ দুপা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কার সঙ্গে কথা বলছো গ্রেগ? মিসেস ডাইসন বাংলোর রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটা, ভিক্টোরিয়া না কি যেন নাম, কি বলছিল? আমার সেরেনাইটের বোতলটা খুঁজে পাচ্ছিলাম না বলছিলাম না, মেয়েটা শিশিটা আমাকে দিয়ে গেল। ও সরিয়েছিল নাকি? না, কোথায় যেন পেয়েছে বলছিল। চলো, রাতের খাওয়ার সময় হতে চললো। তীরে গিয়ে মিসেস ইভেলিন হিলিংডনের সঙ্গে দেখা হলো মলির। দুজনে দুটো চেয়ারে পাশাপাশি বসল। মলির বুকটা হু হু করছিল, চোখ ঠেলে জল আসতে চাইছিল, কিন্তু কারণ বুঝতে পারছিল না মলি। ইভেলিন জিজ্ঞাসা করল, কি হলো, মুখ অমন থমথমে কেন তোমার? না না, কিছু না। নিশ্চয়ই টিমের সঙ্গে কিছু হয়েছে? না না, সেসব নয়। শুনে খুশি হলাম, তোমাদের দেখলেই সুখী মনে হয়। তোমাদের যে নয়, যাই বলো, এডওয়ার্ড আর তোমাকে দেখে মনেই হয় না তোমাদের মধ্যে কখনো খিটিমিটি হয়। আমাদের কথা ভেবে লাভ নেই মলি। গত 3 বছর আমাদের মধ্যে আড়ালে কোনো কথাবার্তা নেই।
কি বলছো এভলিন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি করে করবে? বাইরে যে আমরা মুখোশ পরে। তা গন্ডগোলটা কি নিয়ে? আবার কি? আর একজন, তুমিও তাকে জানো। তুমি কি মিসেস ডাইসন মানে লাকির কথা বলছো? ইভেলিন নীরবে মাথা নেড়ে সায় দিল। ওদের দুজনকে প্রায় সময় খোলাখুলি ঘুরে বেড়াতে দেখা যায়। ওতেই কি আর শেষ? লাকির ব্যাপারে এডওয়ার্ড একেবারে পাগল। সে কি তোমাকে ছেড়ে যেতে চায় নাকি? দুটো বাচ্চা আছে বলে আমরা কেউই পরিবার ভেঙে দিতে চাই না। প্রেগের প্রথম স্ত্রী প্রচুর টাকা রেখে গেছে, সে সবকিছু দেখেও না দেখার ভান করে চলছে। আমি আর এডওয়ার্ড বন্ধুর জীবন কাটাচ্ছি। আমি বুঝতে পারছি না এভলিন, যে তুমি এসব কি করে সহ্য করছো। অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে অবশ্য ওই নচ্ছার মেয়ে মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছা হয়। যাকে ওসব ওসব বাদ দাও, তোমার কথা বলো। মলি কিছুক্ষণ চুপ করে থাকে, পরে বলল, জানো এভলিন, আমার কেন জানি মনে হয় কোথাও কোনো গোলমাল রয়েছে। কেবলই মনে হয় কারা যেন ঝোপের আড়াল থেকে আমাকে লক্ষ্য করছে। পায়ের শব্দ, ফিসফাস এসব যেন শুনতে পাই। কেবলই এরকম মনে হয়, আর আমি ভয় পাই। কিসের ভয়? তা ঠিক বলতে পারবো না। কতদিন এরকম হচ্ছে তা জানি না, তবে তাছাড়াও একটা অন্য ব্যাপার ঘটছে। কি ব্যাপার? অনেক সময় যেন আমার জ্ঞান থাকে না, সেই সময় কিছু মনেই করতে পারি না আমি। মাঝে মাঝে অচেনা কারোর সঙ্গে কথা বলি, কিন্তু তারপর আর কিছুই মনে করতে পারি না। মলি, অবস্থা যা বলছো, তোমার তো ডাক্তার দেখানো দরকার। না না, ডাক্তার দেখাবো না। সব ডাক্তারই একই কথা বলে, কদিন পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার বাড়ির লোকজন মানে মা, বোন বা আর কেউ এমন আছেন এখানে তোমার কাছে আসতে পারে? মায়ের সঙ্গে আমার বোনেরা এভলিন, আর বোনেদের বিয়ে হয়ে গেছে। বললে ঠিকই আসবে, তবে আমি ওদের চাই না। কেবল টিম আমার কাছে থাকলেই হবে। টিমকে সব বলেছো? ঠিক বলিনি, কিন্তু বুঝতে পারে, আমাকে লক্ষ্য করে তো। আমার মনে হয় তোমার সবই কল্পনা। কল্পনা? হ্যাঁ, তোমার কথাই হয়তো ঠিক। এরে, বড্ড দেরি হয়ে গেল। ডাইনিং রুমে আমার এখনই যাওয়া দরকার। করুদ্ধ দৃষ্টি পলকের জন্য ইভেলিনকে বিদ্ধ করে মলি দ্রুত হোটেলের দিকে চলে গেল। ভিক্টোরিয়ার সেই ছোট্ট ডেরা, ভেতরে ওরা মাত্র দুজন। একটা কিছু করব আমি, বুঝলে? ব্যাপারটা বলো আমাকে। অনেক অনেক টাকার ব্যাপার। দেখো বে, টাকার লোভে কোনো ঝামেলায় যেন জড়িয়ে পড়ো না। তোমার কিচ্ছু ভাবনা নেই, তুমি শুধু দেখে যাও। প্রচুর টাকা, বুঝেছ? এমন কিছু দেখেছি আমি, বাকিটা আন্দাজ করতে পারছি। মনে হচ্ছে ঠিকই ধরেছি। ইভলিন, আর নয়, চলো আমরা ইংল্যান্ডে ফিরে যাই। সচমকে স্বামীর দিকে তাকালো ইভেলিন। আমরা এসেছি এখনো 3 সপ্তাহ পুরো হয়নি। ইভেলিন তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীকে বুঝবার চেষ্টা করতে লাগলো। সত্যি তুমি বাড়ি ফিরে যেতে চাও তোমার লাকিকে ছেড়ে? তুমি নিশ্চয়ই সব জানো, কিন্তু আমাকে কিছু বলনি কেন? কার জন্য বলবো? বছর কয়েক আগেই তো আমাদের সব মিটে গেছে। সব কিছু ভেঙে দিতে চাইনি বলে আমরা দুজন এখনো অভিনয় চালিয়ে যাচ্ছি। কিন্তু বুঝতে পারছি না হঠাৎ
ইংল্যান্ডে ফিরবার জন্য এত উতলা হয়ে উঠলে কেন? ব্যাপার কিছু না, আসলে আমি এ জায়গা ছেড়ে চলে যেতে চাই। অর্থাৎ আমাকে বোঝাতে চাইছো তুমি প্রেমের টান কাটিয়ে উঠতে পেরেছো? তার দিক থেকে ব্যাপারটা মিটেছে তো? গ্রেগ জানে তোমাদের এসব? তা জানি না, সে বরাবরই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে। তোমার অস্থিরতার ব্যাপার আমাকে খুলে বলো। লাকির কাছ থেকে এখনই যদি সরে না যাই তাহলে ওকে হয়তো খুন করে ফেলতে পারি। লাকিকে খুন করবে? কেন? ও একটা জঘন্য কাজ করতে আমাকে বাধ্য করেছিল। একটা খুন করতে ওকে আমি সাহায্য করেছিলাম। তুমি এসব কি বলছো? বিশ্বাস করো ইভিলিন, আমি কি করছি তখন জানতাম না। ওর কথায় কেমিস্টের দোকান থেকে একটা কিছু কিনে দিয়েছিলাম আমি, সেটা যে ও কি কাজে লাগাবে আমি জানতাম না। পরে ডাক্তারের একটা ব্যবস্থাপত্র আমাকে দিয়ে কপি করিয়ে নেয়। কবে হয়েছিল এসব? 4 বছর আগে আমরা মার্টিনিতে ছিলাম। গ্রেগের প্রথম স্ত্রী মানে তুমি বলছো লাকি তাকে বিষ খাইয়েছিল? উফ, হ্যাঁ, আর আমি ওকে সাহায্য করেছিলাম। পরে বুঝতে পেরে ইভিলিন বাধা দিয়ে বলল, কাজ শেষ হলে নিশ্চয়ই লাকি তোমাকে বলে, আর তুমি ব্যবস্থাপত্র করেছো, কপি করেছো, ওষুধ নিয়ে এসেছো। তুমিও তার সঙ্গে ছিলে, তাই তো? হ্যাঁ, ও আমাকে বলেছিল সে নাকি লাকিকে অনুরোধ করেছিল তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে। সেই অনুকম্পার বশেই ও কাজটা করেছে। অনুকম্পার বশে খুন? আর তুমিও তাই বিশ্বাস করেছিলে? ইস, অত তলিয়ে ভাবিনি। আমি তখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। লাকি যখন গ্রেগকে বিয়ে করলো তখনও তোমার ভুল ভাঙেনি? গ্রেগ জানতো না কিছু? না, কিছুই জানতো না। অবিশ্বাস্য, মোটেই বিশ্বাস করতে পারছি না। ইভলিন, আমি এর থেকে মুক্তি চাই। ওই নচ্ছার মেয়েটা আমি যা করেছি তার জন্য এখনো আমাকে ব্যঙ্গ করে। ও জানে আমি মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু এমন ভাব করছে যেন আমি তার কাছে বাঁধা পড়ে আছি। ইভিলিন চিন্তিতভাবে ঘরে পায়ে চেড়ে শুরু করল। পরে এডওয়ার্ডের সামনে এসে বলল, তোমার আসল গোলমালটা আমি ধরতে পারছি এডওয়ার্ড। তুমি অতি আবেগপ্রবণ আর সরল মানুষ। সেই সুযোগ নিয়েই ওই শয়তানি মেয়েটা তোমাকে তার ইচ্ছে মতো কাজে লাগিয়েছে। ব্যভিচারের পাপবোধ তোমার মধ্যে ছিল। তুমি লাকির সঙ্গে ব্যভিচারে লিপ্ত ছিলে। সেই কারণেই খুনের মতলবে সে তোমাকে এমন ভাবে কাজে লাগিয়েছে যাতে এই ব্যাপারে জড়িত বলে তুমি আরো অপরাধ বোধে আচ্ছন্ন থাকো। কিন্তু এডওয়ার্ড, যা বললে সবই সত্যি না তোমার বানানো? সত্য না হলে এভাবে তোমাকে বলতে পারি ইভলিন? আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। চলো ইভলিন, আমরা ইংল্যান্ডে ফিরে যাই। হ্যাঁ, তাই যাব, তবে এখনই নয়। কিন্তু কেন? বাকিটা দেখতে হবে। আমরা যেমন চলছি তেমনই চলবো। আমাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন লাকি জানতে না পারে। বুঝতে পেরেছ এডওয়ার্ড? সন্ধ্যা উতরে গেছে। রাত নেমে আসছে শিকারী বিড়ালের মতো। সমাপ্তির সুর বাজছে হোটেলের স্টিল ব্যান্ডে। একে একে অতিথিরা ডাইনিং হল ছেড়ে শুতে চলে যাচ্ছে। ডাইনিং হলের পাশে খোলা চত্বরের প্রান্তে 2টো চেয়ারে পাশাপাশি বসে কথা বলছিল টিম আর ইভেলিন। মলির শরীর সম্পর্কে সব কথা জানিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছে ইভেলিন। শেষে বলল, আমার মনে হয় এখনই মালিককে ডাক্তার দেখানো দরকার। সেটা জানি, কিন্তু ও কিছুতেই সেটা করতে দেবে না। মনে হয় ডাক্তারের নামে অকারণ একটা ভয় আছে ওর। তোমাদের পারিবারিক কাউকে এ সময় কাছে এনে রাখার সুবিধে নেই? সেরকম সুযোগ নেই,
কারোর সঙ্গেই, বিশেষ করে ওর মার সঙ্গে মলির বনি বনা নেই। তবে এই অবস্থাটাই ভালো বলে মনে হয় আমার। আমার মনে হয় এক ধরনের বাতিকে ভুগছে মলি। তা ঠিক নয়, স্নায়বিক কোনো ব্যাপার বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে তো একজন মনস্তাত্ত্বিকের পরামর্শ নিতে পারো। লাভ নেই, আমি ওসব আলোচনা করতে চাই না। ওর মাও মনস্তাত্ত্বিকের পেছনে কম ঘোরেনি। বলতে চাইছো ওদের পরিবারে এ ধরনের ব্যাপার ছিল, মানে মানসিক রোগ? হ্যাঁ, এসব রোগ কিছুটা বংশানুক্রমিক। তবে তুলনায় মলি সুস্থই আমি বলবো। ওই মেজর প্যালগ্রেভের মৃত্যুর পর থেকে যত গন্ডগোল শুরু হয়েছে, একটা মানবিক ধাক্কা পেয়েছে। টিম, তুমি কি আমায় অনুমতি দেবে যদি আমি মলিকে নিউ ইয়র্ক বা মিয়ামিতে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতে চাই? তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ ইভলিন। মলি ক্রমেই ভালো হয়ে উঠছে, ও ঠিক আছে। ইতিমধ্যে বেশিরভাগ অতিথি নিজেদের বাংলোয় ফিরে গেছে। ইভলিনও বিদায় নিয়ে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখা গেল উপকূলের দিক থেকে সিঁড়ির কাছে হেঁটে আসছে মলি। শরীর কাঁপছিল থরথর করে, এলোমেলো হাঁটার ভঙ্গি। মলিকে দেখে চিৎকার করে উঠে টিম ও ইভলিন ছুটে গেল তার দিকে। মলি! মলি ততক্ষণে সিঁড়ির মাথায় পৌঁছে দাঁড়িয়ে পড়েছে। হাত দুটো পেছনে রেখে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি ওকে দেখেছি, ওই ওই সামনের ঝোপটাতে। আর আর আমার আমার হাত দেখো। ইভেলিন মলির হাত টেনে ধরেই বোবা হয়ে গেল। দু হাত ভর্তি রক্তের দাগ বুঝতে কষ্ট হলো না তার। কি হয়েছে মলি? আর্তনাদের স্বরে বলে উঠল টিম। কেমন টলে উঠল মলি, বলল, ওই যে সামনের ঝোপটাতে, ওই হ্যাঁ ওই ঝোপের মধ্যে। টিম ইভেলিনের দিকে তাকালো। মলিকে তার দিকে সামান্য ঠেলে দিয়ে দ্রুত সিঁড়ির দিকে ছুটে গেল সে। ইভেলিন দু হাতে মলিকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও মলি, শান্ত হও, এখানে একটু বসো। মলি অবসন্নের মতো চেয়ারে গা এলিয়ে বসে পড়ল। হাত দুটো চোখের সামনে তুলে চিৎকার করে উঠল সে, হে ভগবান, হে ভগবান, আমার কি হলো? সব ঠিক হয়ে যাবে মলি, সব ঠিক হয়ে যাবে, ভেবো না এত। টিম ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে ওদের কাছে এসে দাঁড়ালো। তার মুখ থমথমে। ইভেলিন সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো। টিম বলল, আমাদের একজন কাজের মেয়ে ভিক্টোরিয়া, কেউ ওকে ছুরি মেরে খুন করেছে। মলি শুয়ে আছে বিছানায়। ওয়েস্ট ইন্ডিজ পুলিশের দুই ডাক্তার, ডক্টর রবার্টসন ও ডক্টর গ্রাহাম বিছানার এক পাশে। অন্য পাশে টিম দাঁড়িয়ে আছে। ডক্টর রবার্টসন মলির নাড়ি দেখছিলেন। কাছেই দাঁড়িয়ে আছে পুলিশ ইন্সপেক্টর ওয়েস্টার্ন। ডক্টর রবার্টসন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, বেশি সময় নেবেন না, মোটামুটি বক্তব্য শুনতে পারেন। ইন্সপেক্টর দুপা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, মিসেস কেন্ডল, আপনি মেয়েটিকে কিভাবে দেখতে পেয়েছিলেন? ঝোপের মধ্যে কি যেন একটা সাদা সাদা চোখে পড়ল। আমি তুলতে চেষ্টা করলাম, আর তখনই দু হাত রক্তে ভরে গেল। উপকূলের রাস্তায় আপনি কি করছিলেন? সমুদ্রের বাতাস বড্ড ভালো লাগছিল। মেয়েটিকে আপনি জানেন? হ্যাঁ, চিনি তো, ভিক্টোরিয়া। বড় ভালো মেয়ে, খুব হাসতো জানেন। আর আসবে না, আর আসবে না। একটা ইঞ্জেকশন দিতে হবে, তবে 24 ঘন্টার মধ্যে ওকে দিয়ে আর কিছু বলানো ঠিক হবে না। ধন্যবাদ, আমি পরে খবর নেব। এই বলে ইন্সপেক্টর বিদায় নিন। দীর্ঘশ্বাস ফেলে ডেভেন্ট্রি মুখোমুখি চেয়ারে বসা গোয়েন্দা দপ্তরের ইন্সপেক্টর ওয়েস্টার্নের দিকে তাকালেন। ওয়েস্টার্নের ইঙ্গিতে নিগ্রোটি ঘর থেকে বেরিয়ে গেল। লোকটি যা জানে সবই বলেছে। মনে হয় ওরা দুজনই নির্দোষ। হ্যাঁ, ওদের দুজনের সম্পর্ক ভালোই ছিল। ওদের মধ্যে আনুষ্ঠানিক বিয়ে হয়নি। দ্বীপে এরকমই হয়ে থাকে। ওদের দুটো বাচ্চা রয়েছে। ভিক্টোরিয়া এর মধ্যে ছিল বলে তোমার মনে হয়? খুব সম্ভব না, তবে আমার সন্দেহ খুনের ঘটনার কিছু মেয়েটা দেখে থাকবে। পিলের শিশি সম্পর্কে যতদূর জেনেছি, শিশিটা মিস্টার ডাইসনের। তার কথাটা একবার শোনা দরকার মনে হয়। একটু পরে গ্রেগরি হাসি মুখে ঘরে ঢুকলেন। আপনাদের সাহায্যের জন্য কি করতে পারি বলুন?
ভিক্টোরিয়াকে আপনি চিনতেন? বিলক্ষণ। তার মৃত্যুটা খুব দুঃখজনক। আমরা দুজনেই ওকে পছন্দ করতাম। মনে হয় পুরুষ সম্পর্কিত কোনো ঝগড়াঝাটি ছিল। গত রাতেই ওর সঙ্গে ঠাট্টা তামাশা করেছে। মিস্টার ডাইসন, আপনি একটা ওষুধ খান, সেরানাইট নাম। হ্যাঁ, ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী আমি ওষুধটা খেতাম। বেশি রকমের ব্লাড প্রেশার আছে আমার। যতদূর মনে হয় এখানে কমলো কি তা জানেন? হ্যাঁ, নিজের অসুস্থতা নিয়ে অনেকের মতো বলে বেড়ানো আমার অভ্যাস নয়। কতগুলো পিল আপনি খান? সারাদিনে 2 থেকে 3 বার। সবসময় কয়েক শিশি সঙ্গে রাখতে হয়। সেগুলো কোথায় রাখেন? সুটকেসে তালা দেওয়া থাকে, কেবল একটা বাইরে থাকে। শুনেছি সেই বোতলটা কিছুদিন থেকে খুঁজে পাচ্ছিলেন না। ঠিকই শুনেছেন, ভিক্টোরিয়াকে খুঁজে দেখতে বলেছিলাম। শিশিটা সর্বশেষ কোথায় ছিল? আমার বাথরুমের তাকে। তারপর কি হলো? তারপর ভিক্টোরিয়া শিশিটা এনে দেয়, বলে মেজর প্যালিগ্রাফের ঘরে খুঁজে পেয়েছিল। জানতে চেয়েছিলাম ওটা ওখানে গেল কি করে। উত্তরে ও কি বলেছিল? বলেছিল ও জানে না, তবে ওর হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। সব কথা আমাকে জানায়নি। সামান্য ব্যাপারটা নিয়ে আমি আর মাথা কামাইনি। ভেবেছিলাম ভুলবশত হয়তো কোথাও কোনো ফেলে রেখে এসেছিলাম। মেজর দেখতে পেয়ে তুলে এনেছিলেন, পরে আমাকে দেবেন বলে। এই ব্যাপারে আর কি জানেন আপনি? এইটুকুই জানি, মেয়েটি ছুরির ঘায়ে মারা গিয়েছে শুনেছি। অবশ্য রাত কটায় মারা গেছে জানি না। আর শুনেছি মিস কেন্ডাল ওকে দেখতে পায়। বেচারি মলি, খুবই ধাক্কা খেয়েছিল অবশ্যই। আচ্ছা, মিসেস কেন্ডালকে শেষ কখন দেখেন? পোশাক বদলাতে যাওয়ার আগে। টেবিলে ছুরি চামচ ইত্যাদি সব গুছিয়ে রাখছিল। ঠাট্টা করার মেজাজেই ছিল। খুবই হাসি খুশি, ভালো মেয়েও। ঠিক আছে, ধন্যবাদ মিস্টার ডাইসন। ভিক্টোরিয়া জনসন পিলের শিশিটা দেওয়ার সময় আপনাকে আর কিছু বলেননি বলছেন? না, কেবল জানতে চেয়েছিলেন শিশিটা আমার কিনা। খুবই বিবেচক মানুষ, নিজের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন। ওর সুযোগ কেমন মনে করেন? ডেভেন্ট্রি কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ঘরের বাইরে হই হট্টগোল শোনা গেল। পরক্ষণে উর্দি পরা একজন পুলিশ কর্মচারী ঘরে ঢুকে জানালো একজন রাঁধুনি তাদের সঙ্গে দেখা করবে বলে জেদ ধরেছে। জরুরি কিছু নাকি জানাতে চায়। ওয়েস্টার্নের ইঙ্গিতে লোকটিকে ঘরে নিয়ে আসা হলো। মাথায় রাঁধুনি টুপি, গাঢ় রঙের লোকটিকে দেখে একজন কিউবান বলেই মনে হয়। লোকটি হড়ভড় করে বলতে লাগলো, স্যার, উনি রান্নাঘর দিয়ে গিয়ে বাগানে বেরিয়ে গেলেন। আমি স্পষ্ট দেখেছি স্যার। একটা ছুরি ছিল। আমাদের মালিকের স্ত্রী স্যার, মিসেস কেন্ডাল, তার হাতে একটা ছুরি ছিল। রান্নাঘর দিয়ে অন্ধকার বাগানের দিকে চলে গেলেন ঠিক রাতের খাওয়ার আগে। আর ফিরে আসেননি। এই হোটেলের পেছনে আমাদের সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। আমার আর মলির অনেক স্বপ্ন ছিল। এখন দেখছি সবই ডুবতে বসেছে। সবাই চলে যেতে চাইছে। জানি না এরপরে কি হবে। সব তাড়াতাড়ি মিটে গেলে বাঁচা যেত। বুঝতে পারছি মিস্টার কেন্ডাল, আপনাদের উপরে খুবই চাপ পড়ছে। বেচারি ভিক্টোরিয়া খুবই ভালো মেয়ে ছিল। মনে হয় প্রেম ঘটিত কিছু ছিল। হয়তো স্বামী। আপনাদের যেমন দরকার আমাকে প্রশ্ন করুন। হ্যাঁ, তাই করছি। গত রাতে 10:30 পর থেকে যে কোনো সময় ভিক্টোরিয়া জনসন নিহত হন। সেই সময় গান বাজনা নাচ নিয়ে সকলেই মেতে উঠেছেন, ইচ্ছে মতো ঘোরাফেরা করছেন। হ্যাঁ, আমারও তাই ধারণা। অতিথিদের মধ্যেই কেউ ওকে খুন করেছে বলে মনে হয়। সবই তদন্ত সাপেক্ষ মিস্টার কেন্ডাল। আপাতত একজন রাঁধুনি যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আপনার কি মত? ও, এরিকো, সে কিউবার লোক। সে কি বলেছে? আপনার স্ত্রী ডাইনিং রুমে পৌঁছানোর আগে রান্নাঘরের মধ্যে দিয়ে বাগানের দিকে চলে গিয়েছিলেন। তাঁর হাতে একটা ছুরি ছিল। মলির হাতে ছুরি? লোকজনরা জিনিসপত্র অগোছালো করে রাখে, তাই মলি সবসময় গোছগাছ করে রাখতো। কাঁটা চামচ ইত্যাদি সব। বাড়তি একটা চামচ বা কাঁটা হয়তো ওর হাতে ছিল। ডাইনিং রুমে আপনার সঙ্গে তাঁর কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কার সঙ্গে কথা বলছিল জানতে চেয়েছিলাম। কার সঙ্গে কথা বলছিলেন তিনি? গ্রেগরি ডাইসনের সঙ্গে। হ্যাঁ, উনিও সে কথা বলেছেন। গ্রেগরির একটু গায়ে পড়া স্বভাব আছে, বিশেষ করে মেয়েদের। মলি তাই বলেছিল। আমি বলেছিলাম লোকটাকে একটু করকে দেওয়া দরকার। ওদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? ঠিক মনে পড়ছে না। সেরকম কিছু হয়েছিল বলে মনে হয় না। কিন্তু আপনার রাঁধুনি বলেছেন আপনার স্ত্রী রান্নাঘর দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। এইসব কল্পনা ছাড়া কিছু নয়। ডাইনিং রুমে খাবার সময় মলির হাতে ছুরি থাকাটা খুবই স্বাভাবিক। আপনার স্ত্রী ডাইনিং রুমে খাওয়ার সময় উপস্থিত ছিলেন?
ও হ্যাঁ, আমরা দুজনেই অতিথিদের আপ্যায়ন করি। উনি উপকূলের পথ হয়ে আসছিলেন কেন বলতে পারেন? ডিনারের পরিশ্রমের পর একটু ঘুরে আসতে পছন্দ করত। তিনি যখন ফিরে আসেন তখন বোধহয় আপনি মিসেস হিলিংডনের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, মলিকে নিয়ে হোটেল চালানো ইত্যাদি বিষয়ে কথা বলছিলাম আমরা। এরপর কি ঘটেছে বলুন। মলি ফিরে এসেছিল, তার হাতে রক্ত ছিল। মেয়েটাকে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখে ও তাকে তুলবার চেষ্টা করেছিল, তাতেই ওর হাতে রক্ত লেগে গিয়েছিল। আপনারা কি কিছু ইঙ্গিত করতে চাইছেন? মিসেস কেন্ডাল সুস্থ হয়ে উঠলে আমরা তাঁকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই তাঁকে বিরক্ত করব না। জবাবে টিম চুপ করে থাকলো। এরপর মেজরের এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি জানতে হলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের গল্পের স্টেশন। আর আপনারা আমাদের কমেন্টসে জানান আপনাদের কি মনে হয় মেজরের মৃত্যুর কারণ কে। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব এর পরের শনিবার ঠিক সন্ধে 6:30টায়।